ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা ছিল সেটাতে সিন্ডিকেট অনেক দাপট দেখাইছে, অনেক রাজত্ব করছে, তারা অনেক ধরনের ইনফ্লুয়েন্স সেখানে করছে, সেটা নিয়ে আমরা ডিসকাশন করেছি অলরেডি। আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব আগামী ম্যাচে অর্থাৎ সিঙ্গাপুর ম্যাচের মধ্যে সিন্ডিকেট কি ধরনের ভূমিকা পালন করবে, কি কি করতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে ধরেন সিন্ডিকেটের প্রতি একটা রিমাইন্ডার যে দেখেন আপনারা যে জিনিসগুলো করতেছেন সেগুলো আমরা সবাই জানি, আমরা ফুটবলটাকে পছন্দ করতেছি, আপনারা যদি এই টাইপের করেন তাহলে আমাদের অন্য কোনো কিছু চিন্তা করতে হবে এটা নিয়ে। তো সেটা বোঝার জন্য আমরা ইন্ডিয়া ম্যাচে আবার ফিরে যাব, সেখানে অ্যাকচুয়ালি কি কি হয়েছিল, কি কি করেছিল, আর সেটার আলোকে বোঝার চেষ্টা করবো যে পরের ম্যাচটাতে অ্যাকচুয়ালি কি কি হবে বা করবে। আর এটা করার জন্য আমি একটা ফেসবুকের একটা লেখা আমার সামনে আসছে, যেটা আমার অনেক পছন্দ হয়েছে, সেই লেখাটার সাহায্য নিব। আর লেখাটা লিখতে হচ্ছে আদিফ নাশিদ, আশা করি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। উনি লিখছে যে লিখা আদিফ নাশিদ একজন ক্ষুদ্র সমর্থক, বাট আমি ওনার লেখাটা পড়ে যেটা বুঝছি যে ক্ষুদ্র সমর্থক তো না, যাই হোক হাম্বলনেস। আমি লেখাটা পড়ে শোনাবো এন্ড সাথে হচ্ছে আমি কি চিন্তা করি সেটা বলবো। লেখাটার টাইটেল হচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচে ছিল সিন্ডিকেটের একক আধিপত্য, পেছনের সত্যটা আপনাকে হতবাক করবে নিঃসন্দেহে। প্রথম পয়েন্টটা হচ্ছে ফাহমিদুলকে দল থেকে বাদ দিতে ও তাকে প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলে বুলিং এ নেতৃত্ব দিয়েছেন তপু বর্মন, সোহেল রানা এবং সাদউদ্দিন। এটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করছি যে এই সিনিয়র প্লেয়াররা কিভাবে এই একটা নতুন একজন প্লেয়ার আসছে তাকে হচ্ছে কিভাবে দলের মধ্যে ইন্টাগ্রেট করা যায়, দলের মধ্যে তাকে কিভাবে অ্যাড করা যায়, আর তার থেকে কিভাবে ভালো পারফরমেন্সটা নিয়ে আসা যায় সেই চিন্তাটা কিন্তু তাদের থাকা উচিত। কিন্তু তারা এই বড় সিনিয়র প্লেয়াররা এই চিন্তা না করে তারা চিন্তা করছে আমরা সিনিয়র, আমরা আরো বেশি দিন কিভাবে খেলে যাবো। তো এখানে একটা জিনিস প্রশ্ন আসে যে দেশপ্রেম বেশি নাকি নিজের স্বার্থ, এটা আপনারাই বিচার করবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অনুশীলনে চোটগ্রস্ত তপু বর্মন ম্যাচ খেলার মতো ফিট ছিলেন না, কিন্তু জোর খাটিয়ে তিনি ম্যাচ খেলেছেন এবং অল্প সময় পরে মাঠ থেকে উঠে গেছেন। এই ক্ষেত্রে কয়েকটা জিনিস লক্ষণীয়। আচ্ছা, চোট নিয়ে খেলছে ভালো কথা, বাট চোট নিয়ে খেলে দলকে বিপদে ফেলে দেওয়া এটা কোনোভাবে কাম্য না। অধিনায়কত্বের আর্মব্যান্ড জামালের হাতে যেন না যায়, তাই জোর খাটিয়ে হাফ ফিট থাকার পরেও খেলতে নামেন তপু। আর এখানে একটা জিনিস খুবই জঘন্য আমার কাছে লাগছে, আপনি পাবলিসিটি করছেন যে আমাদের ক্যাপ্টেন পোস্টার বয় জামাল ভুইয়া হ্যানতেন সবকিছু মিডিয়ার সামনে তাকে দিলেন, সে সুন্দর মতো হামজা থেকে শুরু করে মিডিয়া সবাইকে সুন্দর মতো নিয়ে এই জিনিসটা করছে। টি স্পোর্টসে জামাল ভুইয়াকে হামজাকে নিয়ে একসাথে অনেক কিছু করছে, রাইট? কিন্তু মাঠে যখন নামছে তপু বর্মন ক্যাপ্টেন। আচ্ছা, জিনিসটা হাস্যকর না যে আপনি যদি তপুকে ক্যাপ্টেন বানান তাহলে ওরে দিয়ে প্রেস কনফারেন্স করান, ও তো প্রেস কনফারেন্সে এসে দুইটা ইংলিশও বলতে পারবে না, আর যে কয়টা বাংলা বলে ওইটাও শুনতে ভালো লাগে না। আর অন্যদিকে জামাল যেহেতু স্মার্ট, পাবলিসিটির জন্য তাকে দরকার, মানুষজন তাকে লাইক করে, ওকে দিলে টিআরপি বাড়বে, তো ওকে দিয়ে প্রেস কনফারেন্স থেকে শুরু করে সবকিছু। বাট খেলার বেলায় হচ্ছে তপু বর্মন। আচ্ছা, লাইব্রেরিতে হচ্ছে স্টুডেন্ট অন্য একজন আসছে, তো যার কারণে আমি লাইব্রেরি থেকে এখানে চলে আসছি, জায়গা চেঞ্জ করতে, সেটার জন্য সরি। এই যে ব্যাপারটা যে জামালকে জায়গা মতো ইউজ করা আবার সময় মতো ক্যাপ্টেন্সি না দেওয়া, এই জিনিসটা আমার কাছে অনেক বড় একটা হিপোক্রেসি মনে হয়। সিভিতে তার পজিশন অন্য কাউকে যেন সেট না করতে পারে কোচ কাবরেরা, সেজন্য চূড়ান্ত দল ঘোষণার সময়ই সিন্ডিকেটের ইশারায় দল থেকে বাদ দেওয়া হয় লিগে দুর্দান্ত পারফর্ম করা আবাহনীর সেন্টার ব্যাক ইয়াসিন খান, হাসান মুরাদ ও মোহামেডানের মিটুকে। কিন্তু দলে রাখা হয় তুলনামূলক ভালনারেবল কিছু ডিফেন্ডার যেমন শাকিল হোসেন রহমতের মতো ফিটনেসহীন ও সাদের মতো মেকশিফট ফুলব্যাক। আচ্ছা, এখানে ইয়াসিন খানের যে কথা বলা হচ্ছে এটা মনে হয় সেই প্লেয়ারটাই যেটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাচে দুর্দান্ত ডিফেন্ডিং করেছিল তারও আগে, যেটা কলকাতায় ম্যাচ হয়েছিল, মাথার মধ্যে ব্যান্ডেজের মতো একটা পরে, রাইট? আমার মনে হয় এই প্লেয়ারটাই সেটা ছিল। এত হাই ভোল্টেজ ম্যাচে এত ভালো পারফর্ম করার মধ্যেও সে দলে জায়গা পায় না, এই জিনিসটা হাস্যকর একটা ব্যাপার আসলে। আর এখানে যে পয়েন্টটা বলছে, অবভিয়াসলি যারা লিগ দেখছেন তারা এটা কনফার্ম করতে পারবেন যে হ্যাঁ, এই প্লেয়ারগুলো লিগে পারফর্ম করছে, কিন্তু জাতীয় দলে হচ্ছে কোনো তাদের আত্মাবাত্তা নেই। তারপরের পয়েন্ট হচ্ছে তুলনামূলক বেঞ্চ দুর্বল করে রাখা হয় যেন সিন্ডিকেটের কেউ খারাপ করলে বা ইনজুরিতে পড়লে বোঝানো যায় বেঞ্চের প্লেয়ারদের অবস্থা আরো খারাপ। তারপর পয়েন্ট হচ্ছে মিডে জামাল কাজেমদের মতো প্লেয়ারদেরকে ইচ্ছাকৃতভাবে কর্নার করে খেলানো হয়েছে জনি চন্দনের মতো চিহ্নিত সিন্ডিকেটের খেলোয়াড়। জনির 3টি নিশ্চিত গোল মিস বাংলাদেশকে চরমভাবে ভুগিয়েছে। তাছাড়া চন্দনের গেম টাইম দেওয়া চরম মাত্রায় প্রশ্নবিদ্ধ, কারণ ঘরোয়া লিগেই তার পারফরমেন্স খুঁজে পাওয়া দুষ্কর। আচ্ছা, এখানে একটা ব্যাপার চলে আসে কাজেমের ব্যাপারটা। আমি সেদিন যেটা দেখলাম, মানে কাজেমের সাথে যে নাটকটা হয়েছে এটা পুরাটা চাপা পড়ে গেছে হামজার পারফরমেন্সের কারণে, যার কারণে হচ্ছে কাজেম কেন খেলে নিয়ে প্রশ্নটাই কিন্তু সামনে শেষ পর্যন্ত আসেনি। আর সে কি আসলে ইনজুর্ড ছিল কিনা এটাও আমার মতে আমরা ক্লিয়ারলি জানতে পারিনি। আর জামালের ব্যাপারে যেটা বলতেছিলাম যে জামাল একটা সময় 90 মিনিটস খেলতো, তারপরে 60 মিনিটস খেলতো, মোস্ট অফ দ্য টাইম খেলতো, বাট এখন সে এমন হয়ে গেছে যে সে ক্যাপ্টেন হিসেবে প্রেস কনফারেন্স করতে পারে, কিন্তু তার হচ্ছে 20 মিনিট খেলারও যোগ্যতা নাই, বা সে 20 মিনিটও খেলতে পারতেছে না। তারপর একদিন হয়তো বলবে আমাদের জামালকে দরকার নাই, আমরা অন্য একটা প্লেয়ারকে দিয়ে প্রেস কনফারেন্স, হয়তো হামজাকে ইউজ করবে অথবা সৌমিত সুমকে ইউজ করবে, কারণ তারা তো ভালো কথা বলতে পারে, ওদেরকে ইউজ করবে। তারপরে পয়েন্ট হচ্ছে ফাহিমের গেম টাইম নিশ্চিত করতে লেফট উইঙ্গার শাহরিয়ার ইমনকে নাম্বার 9 হিসেবে খেলানো হয়েছে। ফলাফল বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট। নাম্বার 9 পজিশনে একদম ক্লুলেস ছিলেন ইমন। তো অবভিয়াসলি যখন কোনো খেলোয়াড়ের হচ্ছে এরকম করা হবে তখন তার পারফরমেন্স খারাপ হবে, যেরকমটা আমরা আলামিনের সাথে দেখছি যে সে লিগে ঠিকঠাক মতো গোল করতেছিল, তারপর হঠাৎ করে তার পজিশন চেঞ্জ করে সব খেলাটা নষ্ট করে দেওয়া হয়েছে। তো এটাও একটা মানে কি বলবো, এটা একটা চেষ্টামি ছাড়া কিছু না। অর্থাৎ এটাকে সিন্ডিকেটও বলতে পারতেছি না। কেন? কারণ আপনার নিজের ক্লাব যখন আপনার খেলা নষ্ট করবে ওটাকে তো সিন্ডিকেট বলারও সুযোগ নাই। আচ্ছা, এই ভিডিওতে আমি আলামিনকে নিয়ে অলরেডি কথা বলছি, বাট ভিডিও করার পরে দেখলাম আলামিন যে ম্যাচটা মাত্র খেললো ওইটাতে 2টা গোল করছে, এর আগের ম্যাচে 1টা গোল করছে, মানে বোঝা যাচ্ছে সে হচ্ছে সিঙ্গাপুর ম্যাচের আগে অলরেডি ফর্মে চলে আসছে, তো হুইচ ইজ গ্রেট। আলামিনের সাথে পজিশন চেঞ্জ করে অনেক ধরনের করা হয়েছে, তারপরও সে এখন বর্তমানে যেহেতু তাকে হয়তো পজিশনে খেলানো হয়েছে, আমি স্ট্যাট দেখছি, আমি গেম দেখিনি, তো আই থিঙ্ক হি ইজ ব্যাক। আর আমি মনে করি দিস টাইম ওকে চান্স দেওয়া উচিত, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কথা বলা উচিত। আই হোপ আলামিনকে নিয়ে আমরা আরো ডিটেলসে ভিডিও বানাবো, কেন আগের বার চান্স দেওয়া হয় নাই, আর এইবার অ্যাটলিস্ট ভুটান ম্যাচে তাকে তো ফর শিওর চান্স দেওয়া উচিত। হি ডিজার্ভস এ চান্স, কারণ ওর আশেপাশে কোনো বাঙালি নেই, রাকিব আছে, রাকিব অটো চয়েস, আর রাকিব রাইট উইঙ্গার, ওইটা আলামিনের সাথে কনফ্লিক্টিং না, বাট আলামিন
আলামিনের যে পজিশন, ওই পজিশনে বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগতেছে, আর ওইখানে আলামিনের কম্পিটিটর কেউ নাই। আর ফাহিম, সে 6 গোল ছিল ইন্ডিয়ার ম্যাচ পর্যন্ত, ওখানে এখন ওখানে বসে আছে, এরপরে সে কোনো গোলই করতে পারেনি। সে 16 ম্যাচ খেলছে, আলামিন 16 ম্যাচ খেলছে, আলামিনের গোল 10, ওরটা এখনো 6। এখন 10-এর মধ্যে কি আজকে 2টা কাউন্ট হয়েছে কিনা আই ডোন্ট নো। সে লাস্ট 2টা ম্যাচে 3টা গোল করছে, তো এটা একটা বিশাল আমাদের জন্য সুখবর বলা যেতে পারে। আর ফাহিমের ব্যাপারে আমার যেটা মনে হয়, তার গতি আছে ঠিক আছে, বাট শেষ পর্যন্ত সে হচ্ছে ফিনিশ করতে পারে না, আলটিমেটলি সবগুলো চান্স নষ্টই করে। পরের পয়েন্টটা সেটা হচ্ছে নোভা এবং আলামিনকে ইচ্ছাকৃতভাবে খেলানো হয়নি ভারত ম্যাচে, কারণ নাম্বার 9 পজিশনে আলামিন সেট হয়ে গেলে ফাহিম জনির গেম টাইম নিয়ে ঝামেলায় পড়তে হইতো কোচকে। তো এই ক্ষেত্রে আলামিনের ব্যাপারটা একদম ক্লিয়ার, বেস্ট ফর্মে ছিল, তাকে ওই ম্যাচটাতে অ্যাটলিস্ট 20 মিনিট টাইম সে ডিজার্ভ করতো, কম করে হলেও, বাট তাকে লিটারালি বসায় রাখা হয়েছে। সেখানে বাংলাদেশ হচ্ছে গোল করতে পারতেছিল না। ওই দিন ম্যাচে শুধু একটা গোলের দরকার ছিল, বাট আলামিনের মতো প্লেয়ার যে হচ্ছে গোল করতে অভ্যস্ত ছিল লিগের মধ্যে, তাকে হচ্ছে খেলানো হয় নাই, নোমার মতো প্লেয়ার বাদ দেওয়া হয়েছে। তারপরে পয়েন্টও যেটা বলতেছিলাম যে ইব্রাহিম ও আলামিনকে শেষ মুহূর্তে সাব করে পরিস্থিতি সামাল দেওয়া যেত, কিন্তু শেষ দিকে ফাহিম চন্দনকে নামিয়ে খেলার মোমেন্টাম স্লো করে দেওয়া হয়। আচ্ছা, তারপর পয়েন্টে বলা হচ্ছে যে সাদউদ্দিনকে স্কোয়াডে সেট করতে দেশসারা লেফট ব্যাক ইসা ফয়সালকে বেঞ্চ করা হয়েছে। কত বড় জানোয়ারেরা চিন্তা করে। দুই উইংয়ে রহমত আর সাদ এতটা ভালনারেবল ছিল বলার বাহিরে। রহমতের ফিটনেস এত জঘন্য ছিল, লিস্টন কোলাসো জাস্ট ওকে নাচিয়েছিল লেফট উইং দিয়ে। এটা সত্য যে ওই দিন এটা অনেক বৃষ্টি লাগতেছিল আর অনেক ভয় লাগতেছিল যে লিস্টন কোলাসো বারবার যেভাবে স্পিডে ঢুকে যাচ্ছে, তো সেদিন যদি হামজা লিস্টন কোলাসোকে স্টপ না করতো, সে চান্স অলমোস্ট একটা ক্রিয়েট করেছিল, যেটাতে হচ্ছে সুনীল ছেত্রীকে নামিয়ে ফেলার আগে, যেটা সুনীল অলমোস্ট গোল করে দিচ্ছিল। বাই লাক আমরা হচ্ছে বেঁচে গেছি। অধিনায়কত্বের আর্মব্যান্ড যেন জামাল কোনোভাবে না পায়, সেজন্য ম্যাচের পূর্বে আলোচনা হয়, জামালকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে তপুকে অধিনায়ক হিসেবে মাঠে নামানো হয়। সেই তপু ম্যাচের দিন দুপুরে গিয়ে শপিং করে। তপু ইনজুরিতে পড়ে মাঠ থেকে উঠে যাবার পর অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হয় রহমতকে। সোহেল নামার পর সে আর্মব্যান্ড দেওয়া হয় আবার কোটা সোহেল রানাকে। বুঝেন অবস্থা। আমার মতে তপু যাওয়ার পরে অধিনায়কত্বের আর্মব্যান্ডটা লিটারালি হামজাকে দেওয়া যেত। এটা দেখা যাচ্ছিল যে মাঠের মধ্যে ক্যাপ্টেন হচ্ছে হামজা, দিয়ে দেওয়া যেত। মানে হামজার কাছে এটা শিখতে হবে না যে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি কিভাবে করতে হয়। যদি মেইন ক্যাপ্টেন জামাল, ওই জায়গায় যদি তপু ক্যাপ্টেন হইতে পারে, রহমত হইতে পারে, সোহেল হইতে পারে, হামজা কেন নয়? যদিও হামজার এগুলো নিয়ে কোনো ইচ্ছা নাই, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করা বা না করা। ওর ইচ্ছা হচ্ছে আমি দেশকে একটু রিপ্রেজেন্ট করতে চাই, এটার কারণেই খেলবো আমি। তো ক্যাপ্টেন্সি করা না করা ইট ডাজন্ট ইভেন ম্যাটার টু হিম, বাট তারপরও আর কি। কিন্তু যেটা বললাম যে একজনকে দিয়ে প্রেস কনফারেন্স, আরেকজনকে দিয়ে ম্যাচ খেলানো, মানে এগুলো হচ্ছে কিছু হিপোক্রেসি, আর এগুলা হচ্ছে সামনের ম্যাচেও হইতে পারে। তারপরে পয়েন্ট হচ্ছে টি স্পোর্টস এর লাইভে তপুকে ঠিক মতো হেঁটে বের হতে দেখা যায় এবং লাইভে বলতে শোনা যায়, হ্যাঁ এখন ঠিক আছি। তাহলে ম্যাচে এতটাই সিরিয়াস অবস্থা হয়েছিল যে সাব করতে হলো কেন? নাকি পুরো ম্যাচ ফিটনেস ছিল না? তার প্রশ্ন থেকে যায়। তপু বর্মনকে ম্যাচ শেষে মনে হয়েছে খুশি, জামালকে অখুশি মনে হয়েছে, হামজাকে মনে হয়েছে আচ্ছা প্রথম ম্যাচ খেলছি ঠিক আছে, মিস হইতেই পারে এরকম। তারপর আলামিন খুশি ছিল না, কাজেম শাহ ও খুশি ছিল না, কিন্তু তপু বর্মন ঠিকই খুশি ছিল 20 মিনিট খেলার পরেও, ঠিক আছে। তো ওইটা একটা ব্যাপার, মানে তখন ওইটা ফিল হয় যে হ্যাঁ সিন্ডিকেটের জয়। তারপরে পয়েন্ট হচ্ছে আরো কিছু খুঁটিনাটি বিষয়ে অসঙ্গতি পরিলক্ষিত হয়েছিল। শেষ দিকে হামজা তেড়েফুটে কাউন্টারে যেতে চাচ্ছিল, কিন্তু পুরো দল চাচ্ছিল সময় নষ্ট করতে। মেন্টালিটির কতটা ফারাক চিন্তা করেন। তাছাড়া একটা ক্লিপে দেখা যায় চন্দন থেকে হামজা বল চাইছে, কিন্তু চন্দন বলই দিল না ওই মোমেন্টে। হয়তো কেলিবারি নাই কখন বল হোল্ড করতে হয় আর কখন ছাড়তে হবে, কোটাধারী বলে কথা। আচ্ছা, প্রথমত ওইটা অ্যাকচুয়ালি দৃষ্টিকটু ছিল, যখন হামজা অ্যাকচুয়ালি ওভারলেপ করে উপরের দিকে উঠে যাচ্ছিল, বলটা জাস্ট থ্রু পাস করতে হইতো, সামনের দিকে আগে বাড়ায় দিতে হইতো, বাট ওই জিনিসটা লিটারেলি করতে পারে না। আর এটা খুবই, এটা নিয়ে কিন্তু অনেকগুলো রিলস ক্রিয়েট হয়েছে যে চন্দন হচ্ছে হামজাকে বল দিচ্ছে না, বাট এটা ইন্টেনশনালি দিচ্ছিল না কিনা আই ডোন্ট নো, সেটার ব্যাপারে আমি এখন জানবো না, সেটা যে করছে সেই জানবে, বাট ওটা দেখতে অনেক দৃষ্টিকটু মনে হচ্ছিল। এখন সে যদি ইন্টেনশনালি না দেয় সেটা ডিফারেন্ট জিনিস, সেটা দ্বারা হামজার কোনো ক্ষতি হবে বলে মনে হয় না, সেটা দ্বারা ক্ষতি হইলে বাংলাদেশ টিমেরই হবে। আর যদি আনইন্টেনশনালি হয় তাহলে বলতে হবে যে ওই প্লেয়ারকে বাংলাদেশ দলে রাখার দরকারটা কি, যার কাছে ওই ক্যালিবারটাই নাই যে এটা বুঝবে যে বলটা কোথায় ছাড়তে হবে কোথায় ছাড়তে হবে না। তো আমাদের যারা লর্ড প্লেয়ার কোটাধারী খেলতেছে এদের মধ্যে এই জিনিসগুলো আসলে শিকার এখনো বাকি আছে। তারপর পয়েন্ট হচ্ছে সর্বশেষ ম্যাচ কমিশনারকে ধাক্কা দিয়ে 6 মাস নিষিদ্ধ হয়েছিল সাদউদ্দিন। সেই নিষেধাজ্ঞা রাতের আধারে কমিয়ে 4 ম্যাচে নামিয়ে এনেছে কমিটি। জানা গেছে কাবরেরার পছন্দের খেলোয়াড়কে আসন্ন 4 ও 10 জনের ম্যাচে রাখতে এই আয়োজন, কারণ ক্লাবে নিষিদ্ধ থাকলে জাতীয় দলের দরজাও বন্ধ হয়ে যায়, যেটা তপু মুরসালিনের মদ নিয়ে ধরা পড়ার পর দেখেছিলাম আমরা। আর এরপর লিখছে আমার আফসোস আসলে একটাই, এরা নিজের জন্য দেশের সাথে গাদ্দারি করে, যোগ্য খেলোয়াড়টার ভাত মেরে দেয়, অবৈধ পন্থায় নিজের পজিশন ধরে রাখে, তবু এরা কোচের প্রিয়, ক্যামেরার সামনে এসে দেশপ্রেমের বুলি আওড়ায়। আচ্ছা, এখানে একটা জিনিস, যোগ্য খেলোয়াড়টার ভাত মেরে দেয়, এটা আসলে যোগ্য খেলোয়াড়টার ভাত মারার কোনো ব্যাপার না, মানে রিজিক আল্লাহ দিবে, সে বাংলাদেশ টিমে খেলুক আর না খেলুক, এটা কিন্তু তার পার্সোনাল গেইনের কথা বলতেছি না। প্রথম কথাটা ঠিক আছে যে এরা নিজের জন্য দেশের সাথে গাদ্দারি করে। দেখেন, আমার ন্যাশনাল টিমে যদি বাংলাদেশের বেস্ট প্লেয়াররা খেলে, আমি যদি বাংলাদেশের বেস্ট প্লেয়ারদেরকে জায়গা করে দিতে পারি, তাহলে হচ্ছে বাংলাদেশের স্বার্থের জন্য লাভ, অর্থাৎ আমাদের দেশের জন্য লাভ। ইভেন যে প্লেয়ারটা খেলতেছে না তার জন্য লাভ। মনে করেন আমি একজন ফুটবল প্লেয়ার থার্ড ক্লাস, ঠিক আছে, এখন আমি যদি জাতীয় দলে একটা জায়গা নিয়ে বসে থাকি, আমার জন্য যে ভালো প্লেয়ারটা জায়গা পাচ্ছে না, ওইটার কারণে কিন্তু লস আমারও হচ্ছে এজ এ নেশন। আমি জাতিগতভাবে কিন্তু এটা ঠকতেছি, নিজের কারণেই নিজে ঠকতেছি, ঠিক আছে। তো এটা কিন্তু ভাত মারার ব্যাপার না, এটা হচ্ছে একটা জাতীয় স্বার্থকে সামনে রাখার ব্যাপার, দেশ
দেশপ্রেমকে সামনে রাখার ব্যাপার। অনেক সময় ধরেন হামজার মতো প্লেয়ার টিমে আছে, কিন্তু সিন্ডিকেট করে আমরা হামজাকে সরাই রাখলাম, বাজে প্লেয়ার খেলাচ্ছি, তখন কিন্তু লসটা হামজার না, লসটা পুরো দেশের। ইভেন যে প্লেয়ারটা হামজার জায়গায় খেলতেছে সে মনে করতে পারে আরে আমার তো লাভ হচ্ছে, আমি তো খেলতেছি, অ্যাকচুয়ালি তারও লস হচ্ছে, কারণ দলগতভাবেই তো হারবে। এটা তো এমন না যে আচ্ছা 10 জন হেরে গেছে 1 জন জিতে গেছে, এটা তো না। এই জিনিসটা যতদিন আমরা বুঝতে পারবো না ততদিন আমরা জাতি হিসেবে সামনে যাবো না। এটা পুরো দেশের সাথে জড়িত, অর্থাৎ শুধুমাত্র ফুটবল না, এটা পুরো অর্থনীতি, রাজনীতি, সব জায়গায়। আমরা যদি আমাদের মধ্যে দেশের জন্য কাজ করবে এরকম পলিটিশিয়ান চুজ না করি, তাহলেও কিন্তু আমাদের লস। এটা কিন্তু কারো ভাত মেরে দেওয়া বা ওইটা কিন্তু বড় কিছু না। হইতেই পারে ভাত হয়তো মারা যাচ্ছে, হয়তো কারো ইনকাম কমে যাচ্ছে, বাট ইট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমাদের দেশের স্বার্থের ক্ষতি হচ্ছে। আচ্ছা, তারপরে ওনার হচ্ছে ইমোশনাল কিছু কথাবার্তা, এটা নিয়ে বলার কিছু নাই। বলি কি, এদের মতো মানুষরূপী অমানুষদের বিচার পৃথিবীর কোনো আইনে কি সম্ভব হবে? না হলে আমি সৃষ্টিকর্তার নিকটে আর্জি জানাচ্ছি, খোদা তুমি না হয় এদের বিচারটা কইরো। লেখালেখির জীবনে অনেক শক্তিশালী এই লেখাটা লিখতে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হলো, অবশেষে লিখলাম। তথ্যসূত্রগুলো কমেন্টে দিয়ে দিব। কমেন্টের মধ্যে হচ্ছে তপু যে ম্যাচের আগে শপিং এ গেছে, সেটা সিন্ডিকেটের কারণে যে ফাহমিদুল বাদ পড়ছে, এগুলো লিঙ্ক দেওয়া আছে। আর এখন আমরা একটু আলোচনা করি বা বোঝার চেষ্টা করি যে পরবর্তী ম্যাচে কি হবে। অবভিয়াসলি ফাহমিদুলকে বাদ দেওয়ার কোনো চান্সেস নাই। ফাহমিদুল ভুটান ম্যাচে খেলবে, এটা ফর শিওর, কারণ যদি না খেলে কি হবে সেটা ওরা জানে, এরপরের ম্যাচে কি হবে সেটা ওরা জানে বাফুফে। তো ফাহমিদুলকে ভুটান ম্যাচে খেলাবে। আমার পক্ষ থেকে আমি বলবো যে অ্যাটলিস্ট 60 মিনিট ফাহমিদুলকে টাইম দেওয়া উচিত। যদি সে কন্টিনিউ করতে পারে 90 মিনিটস ওয়াই নট, অথবা 70 মিনিটস ওয়াই নট। আর যদি এইটুক না হয় অ্যাটলিস্ট 60 মিনিটস তাকে টাইম দেওয়া উচিত ফাহমিদুলকে, কারণ এই ম্যাচটার সাথে আমাদের এশিয়ান কাপে কোয়ালিফায়ারের কোনো লিঙ্ক নাই, ভুটান ম্যাচের কথা বলতেছি। তো ওই ক্ষেত্রে আমরা দেখতে পারবো, পুরা জাতি দেখতে পারবে যে ফাহমিদুল দলের অন্যান্য প্লেয়ারদের সাথে কেমন, অন্যান্য দলের প্লেয়াররা ফাহমিদুলের সাথে কেমন বিহেভ করতেছে। এটার জন্য ফাহমিদুলকে প্রপার 60 মিনিটস গেম টাইম দেওয়া উচিত ফার্স্ট অফ অল। আর আমার মনে হয় ফাহমিদুলকে নিয়ে এইবার হচ্ছে সিন্ডিকেট বেশি ঘাটাবে না, কারণ ওরা জানে যদি এই ইস্যুতে তারা যদি বেশি ঘাটানোর চেষ্টা করে তাহলে হিতে বিপরীত হবে। সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে কিউবাকে দলে আনবে কিনা, আই ডোন্ট নো। একজন লোক বলছে যে সারপ্রাইজ থাকবে, হ্যান্ড থাকবে, আগের বারও বলছে, আই ডোন্ট নো মানে কিউবাকে দলে আনবে কিনা। কিউবাকে অ্যাটলিস্ট যদি প্রস্তুতি ম্যাচটাতে পাওয়া না যায়, অ্যাটলিস্ট সিঙ্গাপুরের ম্যাচে যদি তাকে পাওয়া যায়, তাকে অ্যাটলিস্ট 20 মিনিট টাইম দেওয়া যেতে পারে দেখার জন্য যে আচ্ছা ঠিক আছে কিরকম করতেছে। আই বিলিভ যে ও অন্যান্যদের চেয়ে ভালো করবে। এরা ছাড়াও বলতেছে প্রবাসী প্লেয়ার নাকি আরো চমক থাকতে পারে। আই ডোন্ট থিঙ্ক সো। রেডি করা তো কোনো প্লেয়ার আমি দেখতেছি না, অ্যাটলিস্ট মানে যে প্লেয়ারটা রেডি টু প্লে। ফাহমিদুল আছে, কিউবারটা রেডি হচ্ছে, সমিত সুমেরটা রেডি হয়ে গেছে, হামজারটা রেডি আছে, কাজিম সারটা রেডি আছে। আর আপাতত আমার মাথায় আর কেউ নাই যে চমক কে হইতে পারে। আর যদি চমক দিতে পারে বাফুফে তাহলে তো ভালোই, অসুবিধা কি। আচ্ছা, আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা দেখলাম যে ইমরুল সাহেব আর হচ্ছে ফাহাদ করিম সাহেবের মধ্যে হয়তো একটা দ্বন্দ্ব চলতেছে এইসব বিষয় নিয়ে, যে তুমি আমার থেকে ফেম কেন বেশি পাচ্ছ, তুমি আমার টাকা নিয়ে কথা বলতেছো কেন, এটার ফেম সব আমি পাবো। মানে বুঝছেন তো কি বলতেছি, মানে কিউবার ফেম সব আমি পাবো, তুমি অন্যদের ফেম নাও, তুমি সমিত সুমের ফেম নাও, তুমি অন্য কারো থাকলে ওইটার ফেম নাও, কিউবার ফেম আমি, কিউবা ভালো গেলে ক্রেডিট আমার। এই টাইপের একটা মনে হয় মেন্টালিটি ওদের মধ্যে আছে। যাই হোক, ফানি গাইস। আর এছাড়া আমার মনে হয় যে হ্যাঁ, জামালকে আবারও কর্নার করা হবে, কাজিম শাহকে আবারও কর্নার করা হবে, আর কিছু এমন প্লেয়ারকে চান্স দেওয়া হবে যেটা দেখলে বমি চলে আসবে অবভিয়াসলি। আগের মতোই আমার মনে হয় এবারও সাউদুদ্দিনকে খেলানোর চেষ্টা করা হবে, তাজউদ্দিনকে বাদ দেওয়া হবে, বা অন্যান্য যারা ভালো প্লেয়ার আছে যাদের কথা অলরেডি বলছি, আমার মনে হয় এবারও অনেকটা সেম কাজ করা হবে, কারণ তারা চেষ্টা করবে হামজা ফাহমিদুলকে যেহেতু তারা খেলাবে, এগুলার যে হাইপ ওগুলার আড়ালে ওই জিনিসগুলো চালাই দিতে। অর্থাৎ এবারে সিন্ডিকেটের টেকটিক্স থাকবে ফাহমিদুলের যে ফেমটা আছে ওইটাকে ইউজ করে, কিউবার জন্য যে মানুষের একটা আশা আছে ওইটাকে ইউজ করে, হামজা সমিত সুম যে আবার আসবে, এই চারটা জিনিসকে ইউজ করে এগুলার আড়ালে অন্যান্য যে প্লেয়াররা আছে তাদেরকে চালাই দেন। ঠিক আছে, এই জিনিসটা চেষ্টা করা হবে এবার। এটার আড়ালে বসুন্ধরা সিন্ডিকেটকে চালাই দিতে, অর্থাৎ বসুন্ধরা সিন্ডিকেটের সব প্লেয়ার নিবে, হয়তো একটা দুইটা প্লেয়ার যেরকম মিতুল মার্মাকে অবভিয়াসলি নিতে হবে, ওরকম একটা দুইটা প্লেয়ার এদিক ওদিক থেকে নিবে, বাকি এই প্লেয়ারদের সাথে বসুন্ধরা সব প্লেয়ার খেলা দেওয়ার চেষ্টা। মানে এইবারও কিন্তু এটাই হবে, আপনি দেখেন। মানে এই চারজনের ফেম ক্রেজ যেটা আছে সেটা ইউজ করবে মানুষ। অবভিয়াসলি সমিত সুম, হামজা, ফাহমিদুল, কিউবা এরা আসলে এদেরকে নিয়ে কথা বলবে। কিউবা আসুক আর না আসুক, ওরা এই জিনিসটা চাঙ্গা করে রাখবে যে কিউবার কাজ হচ্ছে চান্স আছে, এখনো চান্স আছে, এভাবে করে রাখবে। শেষ পর্যন্ত খেলাইলো না খেলাইলে ওই ক্রেজটা ইউজ করে পিছন দিয়ে অন্য কাজগুলো করে ফেলবে, যেগুলো হচ্ছে আমরা এতদিন কথা বলছি যে ঠিক আছে অমুক প্লেয়ার লিগে খেলে না কেন চান্স পাই, ওটা কোয়েশ্চেন আর কেউ করবে না। আরে হামজাকে নিয়ে কোয়েশ্চেন করো, আমরা হামজা আনছি, আমরা সমিত সুম আনছি, আমরা ফাহমিদুলকে আনছি, তোমরা ফাহমিদুলের কথা বলছো, আমরা ফাহমিদুলকে আনছি। হ্যাঁ, এই জিনিসগুলো করা হবে, আমরা বসে বসে দেখবো। আর সিন্ডিকেট মনে করে যে আমরা কিছুই বুঝবো না। বাট আমার মতে এখন যেহেতু ফুটবল নিয়ে অনেকে কথা বলতেছে, আই হোপ এই জিনিসগুলো অ্যাড্রেস করা হবে। আর সিন্ডিকেটের জন্য ভালো হবে যত তাড়াতাড়ি তারা বুঝে যে এভাবে আর বেশি দিন চালানো পসিবল না। টাটা বাই বাই।